25শে ফেব্রুয়ারি 2009 সালে যখন ঘটনা ঘটে তখন আমি ঠিক এই বাসাতেই ছিলাম। এখানে একটি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি উল্লেখ করি আজকে। 24শে ফেব্রুয়ারি মধ্যরাতে প্রায় 11:30-12টার সময় আমি আমার ওয়াইফকে গাড়িতে করে ওই এলাকা দিয়ে আসছিলাম। নরমালি আমি বিডিআরের মেইন গেট দিয়ে ক্রস করে নিউ মার্কেটের গেট দিয়ে বেরোয় আমার বাসায় যাই, তাহলে একটু সময় কম লাগে। তো আমার ওয়াইফ আগেই বললো যে চলো বিডিআর ভিতর দিয়ে যাই, টাইম একটু কম লাগবে। আমি বললাম, ঠিক আছে দেখি। তো আমি বিডিআরের গেটের কাছে যখন আসলাম 24শে ফেব্রুয়ারি 2009 তারিখ, রাত হবে আনুমানিক 11:30-12টা। গেটের কাছে এসেই আমি গাড়িটা থামালাম। থামিয়ে দেখলাম গেটটা একদম খোলা। গেটের আশেপাশে আমি কোনো একটা সেন্ট্রি দেখতে পেলাম না। আর এখানে সার্চ লাইট দিয়ে রাখা আছে। তো এত মিডনাইটে বিডিআরের গেট এভাবে খোলা দেখে আমি আমার ওয়াইফকে বললাম যে না, আমি এই গেটের ভিতর দিয়ে যাব না। একটা ক্যান্টনমেন্টের গেট এইভাবে খোলা, কোনো সেন্ট্রি নাই। কালকে যদি কোনো ঘটনা ঘটে, দেখবা এসব, আমি বিএনপি করি, এর দায়িত্ব দেখবা সিসিটিভি আছে, আমাদের উপর ফেলে দিবে। চলো, আমি আর ভিতরে ঢুকলাম না। কি করলাম, আমি মেইন ধানমন্ডি 2 নম্বর রোড দিয়ে চলে গিয়ে বাসায় চলে গেলাম। পরের দিন তো আমি এই ঘটনা শুনলাম। এটা হলো আপনার রাইফেল স্কোয়ারের সামনে। রাইফেল স্কোয়ারের সামনের যে গেটটা, এই গেটের সামনে এসে আমি গাড়িটা থামালাম। আমি দেখি যে গেটটা একদম ওয়াইড ওপেন, আলোতে খাখা করতেছে, মানে সার্চ লাইট দেওয়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি একটা সেন্ট্রিকে ওখানে পেলাম না। সেন্ট্রি না থাকাতেই আমার মনে কামড় দিয়েছে যে না, এটা কোনো একটা স্বাভাবিক পরিস্থিতি না, আমার মনে হয়েছে। আর তার ভিতরে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তো এইভাবে যদি এদিক দিয়ে যাই, কোনো অকারেন্স যদি ঘটে, তখন দেখা যাবে যে এর সাথে, কারণ জিনিসটা আমার কাছে নর্মাল মনে হয়নি যে মিডনাইটে একটা ক্যান্টনমেন্টের গেট এইভাবে খোলা থাকবে অরক্ষিত। এবং অতীতে আমি যখন গিয়েছি বিডিআর পিলখানা গেট দিয়ে, সবসময় গেট ওই একটা টাইম লিমিট আছে, এরপরে ক্লোজ করে দেয়। 9টা বা 10টার পরে তারা গেট ক্লোজ থাকে, এরপরে যারা আসে তখন খুলে দেবে, আবার বন্ধ করে দেয়, সেইভাবেই গেট চলে আর কি। তো 25 তারিখে তো ঘটনা ঘটলো, 25, 26, 27 তারিখে যখন শুনলাম যে আর্মি ভেতরে যাবে, তা আমি ওখানে গেলাম। আমি বিডিআর গেটে, রাইফেল স্কোয়ারের সামনে যে বিডিআর গেটে, এই গেটের সামনে ওখানে গিয়ে দেখি ভেতরে সেনাপ্রধান মইনুল আহমেদ, ব্রিগেডিয়ার হাকিম 46 ব্রিগেড কমান্ডার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তারা 3জন দাঁড়ানো। এবং সাহারা খাতুন মাইক্রোফোন দিয়ে বলছে যে বিডিআর ভাই এবং তাদের আত্মীয় স্বজনদের কোনো চিন্তার কারণ নাই, তারা সবাই নিরাপদ আছে, এই ধরনের কথাবার্তা বলতেছে বিডিআর ভাইদের। তখন আমি ওখানে গিয়ে চিৎকার করে সাহারা খাতুনকে আমি প্রশ্ন করলাম যে আপনি বিডিআরের সদস্যরা কেমন আছে সেটা বলতেছেন, আমাদের যে 176 জন সেনা অফিসার আছে তারা কোথায়, তাদের আপনি হিসাব দেন। আর আপনি যদি 176 জন অফিসারের হিসাব না দিতে পারেন, তাহলে আমি আপনার গেটের সামনে আমরা বসলাম, আপনাকে আমরা গেট দিয়ে বেরোতে দিব না। পাশে সেনাপ্রধান দাঁড়ানো ছিল। আমি সবাইকে বললাম যে বসেন এখানে। আমরা বসে গেলাম গেটের এখানে। কিছুক্ষণ বসে আছি, এর হাফ অ্যান আওয়ার পরে একজন সাংবাদিক ভাই আসলো, এসে বলল যে ভাই, আপনারা তো গেট বন্ধ করে এখানে বসে আছেন, পেছনের নিউ মার্কেট গেট দিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান তারা পালিয়ে গেছে। তো আমি তখন ওখান থেকে উঠে অন্য করলাম, ভেতরে ঢোকার সুযোগ হয় না, কেন গেটটা বন্ধ ছিল, জানার চেষ্টা করলাম। তখনও তো ঘটনার এত ব্যাপকতা বুঝতে পারিনি। এটা বুঝতে পেরেছিলাম যে কিছু লোক কে হত্যা করা হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে হত্যা করা হয়েছে এটা কল্পনার বাইরে ছিল। এরপরে তো এই ইস্যুটা নিয়ে বিডিআরের সাথে সংশ্লিষ্ট অফিসার আছে, বিভিন্ন মিডিয়া আছে, প্লাস বিভিন্ন সৈনিক, বিডিআরের সৈনিক আছে, তাদের সাথে
গ্র্যাজুয়ালি যখন আলাপ করলাম, তখন ধীরে ধীরে এই জিনিসটা পরিষ্কার হলো যে সরকারের পৃষ্ঠপোষকতায়, প্রত্যক্ষ মদতে, ভারতের পরিকল্পনায় এই বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এবং এখানে তিনটা পার্টি ছিল, তিনটা পার্টির উদ্দেশ্য ছিল শেখ হাসিনা, তাপস, শেখ সেলিম, তাদের মনের ভিতরে একটা আক্রোশ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই আক্রোশের একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল। আর বিডিআরের সেই সময়ে যে পরপর দুজন ডিডি ছিলেন, জেনারেল শাকিল এবং জেনারেল জাহাঙ্গীর, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা গিয়ে বিডিআরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন এবং ঘুষ টুসের ব্যাপার একেবারে অলমোস্ট জিরো টলারেন্সে ছিলেন, যার জন্যে ঘুষ টুসের ব্যাপারে অসংখ্য বিডিআর সদস্যের চাকরি গেছে। তো এই জন্যে বিডিআর একটা শ্রেণীর মনের ভিতরে ক্ষোভ ছিল যে তারা এতদিন, দীর্ঘদিন থেকে ঘুষ টুসের অভ্যস্ত যারা ছিল, তারা এই ক্ষোভ ছিল একটা সেনা অফিসারদের বিরুদ্ধে। আর তৃতীয়ত, ভারতের একটা এজেন্ডা ছিল যে আওয়ামী লীগ সরকার যে এসছে তার জন্য একটা সশস্ত্র একটা ফোর্স দরকার। ৭১ পরে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে, তখন তার রক্ষার জন্য একটা রক্ষী বাহিনী করা হয়েছিল। তো বর্তমান সময়ের শেখ হাসিনাকে রক্ষার জন্য একটা ফোর্স দরকার। তো তারা প্ল্যান করেছিল বিডিআর থেকে কোনো একটা উসিলা দিয়ে সেনা কর্মকর্তাদের এখানে বের করে দেবে। বের করে দেওয়ার পরে এখানে বিসিএসের মাধ্যমে আওয়ামী লীগের যে ক্যাডার সংগঠন আছে, ছাত্রলীগ, যুবলীগ, এই দুই সংগঠনের নেতৃস্থানীয় লোকদের দিয়ে এদের অফিসারটা ফিল আপ করবে। তো অটোমেটিক্যালি তারা এই ফোর্সটাকে তখন ডেভেলপ করে নিতে পারে তাদের হিসেবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যখন এই পরিকল্পনাটা যখন ইন্ডিয়া ফেল করে, তখন কিন্তু এই বিডিআরের পরে তারা টার্গেট করলো পুলিশকে। এবং দেখবেন পুলিশে এই বিসিএসের মাধ্যমে অসংখ্য ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের ঢুকিয়ে পুলিশকেও একটা মারমুখী সংগঠন হিসেবে তৈরি করছে, যেটা কিনা আপনারা গত আগস্ট আন্দোলনের সময় দেখেছেন যে কিভাবে পুলিশ বাহিনী নৃশংসভাবে নিজ দেশের জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। ঠিক সেই পরিকল্পনার একটা অংশ ছিল। বিডিআরে ফেল করাতে তারা পুলিশ বাহিনীর উপর ভর করে এবং তারা প্রায় 1,20,000-এর মতো নতুন পুলিশ বাহিনী সদস্যকে তারা রিক্রুট করেছিল সেই সময়।